গল্পের শুরুতেই হোটেলের ম্যানেজার সুজিনকে দেখানো হয়। তাকে একজন ফরচুন টেলার বা গণক বলে নিউ ইয়ারের আগে তোমাকে কেউ একজন প্রপোজ করবে। এই শুনে সুজিন প্রচন্ড খুশি হয়। এরপর গণক যখন চলে যাচ্ছিল তখন হোটেলের ডোরম্যানের সাথে তার কথা হয়। ওনার কাজ হচ্ছে হোটেলে আসা গাড়িগুলোকে পার্কিং করা এবং গেস্টদেরকে সাহায্য করা। ওনার লাইফে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যার কারণে উনি এখন সম্পূর্ণ একা। এই বিষয়ে গল্পের শেষে জানতে পারবো। এরপর যাওয়ার সময় গণক লুকিং গ্লাসে দেখতে পায় ডোরম্যানের পাশে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই ডোরম্যানের লাইফে কেউ আসতে চলেছে। তারপর সুজিন তার বন্ধুদের সাথে দেখা করতে আসে। তাদের এই চারজনের একটি মিউজিক ব্যান্ড ছিল। সুজিন ছিল সেই ব্যান্ডের গায়িকা। সে তার বন্ধু সিয়ংকে খুব পছন্দ করে। সেভাবে হয়তোবা সিয়ংই তাকে প্রপোজ করবে। এরপর তারা সিয়ং এর বাসায় আসে। সিয়ং সুজিনকে বলে সে খুব শীঘ্রই বিয়ে করবে। তার বিয়েতে সুজিনকে অবশ্যই গান গাইতে হবে। এই শুনে সুজিন দুঃখ কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সিয়ং তাকে এগিয়ে দিতে আসে। সুজিন জিজ্ঞেস করে তুমি কি সত্যি বিয়ে করবে? সে বলে সে নিউ ইয়ারের আগেই বিয়ে করবে এবং তার বিয়ের অনুষ্ঠান হবে সুজিনের এমব্রোস হোটেলে। এই সবকিছু শুনে সুজিন প্রচন্ড কষ্ট পায়। সুজিনের আপন বলতে রয়েছে তার একমাত্র ভাই পার্ক। সে একজন স্কুল স্টুডেন্ট। তার বন্ধুরা তাকে বলে তারা তিনজন একই মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটির নাম আইয়ং। তখনই আইয়ং তাদের সামনে দিয়ে যাচ্ছিল। প্রথম দেখায় পার্ক তার প্রেমে পড়ে যায়। এরপর সুজিন এবং হোটেলের একজন স্টাফ একজন লোকের বিষয়ে কথা বলছিল। পেশায় সে একজন ডক্টর, কিন্তু কোনো মেয়েই তাকে পছন্দ করে না। তাই বহু চেষ্টা করেও সে বিয়ে করতে পারছে না। এজন্য প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়েদের সাথে মিট করার জন্য এই হোটেলে আসে। অপরদিকে গল্পের আরেকজন ক্যারেক্টার লিক্যাংকে দেখানো হয়। পেশায় সে একজন রেডিও জকি এবং সিঙ্গার। নিউ ইয়ারের দিনে এই এমব্রোস হোটেলে তার একটি কনসার্ট রয়েছে। তার প্র্যাকটিস করার জন্যই সে এমব্রোস হোটেলে এসেছে। এ হচ্ছে লিক্যাং এর বেস্ট ফ্রেন্ড এবং ম্যানেজার সাংহুন। সে তার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়েছিল লিক্যাংকে সিঙ্গার বানানোর জন্য। লিক্যাং এর প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার জন্য সবাই অধীর আগ্রহে হোটেলের পার্কিং এ অপেক্ষা করছিল। বাহিরের পরিস্থিতি দেখার জন্য সাংহুন দরজা খুলে উকি মারে। তাকে দেখে সবাই হতাশ হয়ে যায়। এরপর লিক্যাং বাহিরে আসলে সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু তাদের গাড়ি স্টার্ট হচ্ছিল না। লোকজন লিক্যাংকে বলে তোমার উচিত নতুন একটি গাড়ি নেয়া এবং এই বিশ্রী দেখতে ম্যানেজারটাকে পরিবর্তন করা। এরপর তারা তাদের খাটারা গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে। লিক্যাং বলে খুব শীঘ্রই তাদের নতুন একটি গাড়ি কিনতে হবে। সাংহুন বলে পরবর্তী কয়েকটা কনসার্টের টাকা জমিয়ে আমরা নতুন একটি গাড়ি কিনতে পারবো। এরপর দিন সকালে হোটেলে একজন গেস্ট আসে। ডোরম্যান এগিয়ে যায় গাড়ি থেকে ব্যাগ নামানোর জন্য। সেই গাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে আসে। ডোরম্যান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মহিলাটি বলে আমাকে চিনতে পেরেছো? আমার নাম বং ইয়াপ। ডোরম্যান বলে সত্যি তুমি বং ইয়াপ? কেমন আছো তুমি? অনেক দিন কেটে গেল তাই না? এই শুনে মহিলাটির চোখ জলজল করতে থাকে। সে ডোরম্যানকে তার ভিজিটিং কার্ড দিয়ে হোটেলে চলে যায়। অপরদিকে সেই ডক্টর আজও হোটেলে এসেছে নতুন আরেকটি মেয়ের সাথে দেখা করার জন্য। হোটেলের ওয়াশরুমে সেই মেয়েটি তার বন্ধুকে বলছিল সে এমন একজনকে বিয়ে করতে চায় যে সব সময় পরিবারকে সময় দিবে, রান্না করতে পারবে। কিন্তু তার এমন মানুষ অপছন্দ যারা খাবার চিবানোর সময় গরুর মতো শব্দ করে। তাদের সমস্ত কথাবার্তা সুজিন শুনতে পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং একটি কাগজে লিখে মেয়েরা গরুর মতো শব্দ করে খাবার চিবানো লোকদের পছন্দ করে না। তারা পছন্দ করে যারা পরিবারকে সময় দেয়, রান্না করতে পারে। এই লিখে সে কাগজটা ডক্টরের কাছে পাঠায়। ডক্টর তাকে ধন্যবাদ জানায়। দেখা যায় সুজিন যেরকমটা লিখেছিল ডক্টর বুঝে তার উল্টোটা। তাই সে গরুর মতো খাবার চিবাতে শুরু করে। এই দেখে মেয়েরা উঠে চলে যায়। তখন সুজিনের বন্ধু সিয়ং তাকে ফোন করে আগামীকাল একটি রেস্টুরেন্টে আসতে বলে। রেস্টুরেন্টে গেলে সিয়ং সুজিনকে তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে সে 31st নাইটে বিয়ে করবে। মেয়েটির নাম ইয়ংজু। খাবারের অর্ডার করার সময় সিয়ং স্পাইসি এবং অয়েলি খাবার অর্ডার করে, যা সিয়ং এবং সুজিন খেতে পছন্দ করতো না। বিষয়টা সুজিন লক্ষ্য করে, বুঝতে পারে এই খাবারগুলো ইয়ংজু খুব পছন্দ করে। এজন্য সিয়ংও এখন স্পাইসি এবং অয়েলি খাবারে শিফট হয়ে গিয়েছে। এতে সুজিনের খুব মন খারাপ হয়। ওইদিকে স্কুলে পার্কের এক বন্ধু বলে সে আইয়ংকে প্রপোজ করতে চায়। তার বাকি দুজন বন্ধু বলে তারাও আইয়ংকে প্রপোজ করবে। তারা 100% শিওর যে আইয়ং তাদের তিনজনকেই রিজেক্ট করে দিবে। তাই তারা তিন বন্ধু একসাথে রিজেক্ট হলে সেই কষ্ট খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে। এই বলে তারা বাড়ির দিকে রওনা হয়। দেখতে পায় তাদের স্কুল মাঠে দুজন বয়স্ক মানুষ বাচ্চাদের মতো খেলাধুলা করছে। সেই বয়স্ক দুজন মানুষ হচ্ছে ডোরম্যান এবং বং ইয়াপ। তারা এই স্কুলেই পড়তো, তাই তাদের স্মৃতি বিজড়িত স্কুলটা দেখার জন্য এখানে এসেছে। বং ইয়াপ তাকে বলে তার মেয়ের নাম ইয়ংজু। খুব শীঘ্রই তার মেয়ের বিয়ে তাদের এমব্রোস হোটেলে অনুষ্ঠিত হবে। তখন ডোরম্যানের অতীতের কিছু কথা মনে পড়ে। যে কোনো এক কারণে তার বহু বছর জেল হয়ে গিয়েছিল। বং ইয়াপ এসে বলে তার পরিবার বিয়ের জন্য তাকে খুব প্রেসার দিচ্ছে, তাই তাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। সে আরো বলে জেল থেকে ছাড়া পেয়ে তুমিও বিয়ে করে নিবে। কোনো একদিন যদি আমাদের আবারও দেখা হয় এবং আমরা দুজনই যদি সিঙ্গেল থাকি তখন আমরা অবশ্যই বিয়ে করব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। পার্ক তার বন্ধুদের সাথে আইয়ং এর কাছে যায়। তারা অবাক হয়ে তাকে
তাকে দেখতে থাকে। পার্ক তাকে হাত নাড়িয়ে হ্যালো বলে, এর উত্তরে সেও হাত নাড়ায়। এতে পার্কের বন্ধুরা ভাবে আয়ং তাদেরকে হ্যালো বলেছে। এরপর তারা এক এক করে তাকে প্রপোজ করতে যায় এবং ব্যর্থ হয়ে চলে আসে। তাদের তৃতীয় বন্ধু একটি ফোন দিয়ে আটে। সে গিয়ে বলে, আমি বাকিদের থেকে আলাদা, তোমাকে মোটেও পছন্দ করি না। তখন আয়ং বলে, আমিও তোমাকে পছন্দ করি না, দয়া করে যেতে পারো। অর্থাৎ তার ফন্দিটিও ফেল হয়ে গিয়েছে। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন আয়ং এসে পার্ককে বলে, তুমি প্রপোজ করনি কেন? পার্ক বলে, আমি প্রপোজ করতে আসিনি, আমি এই পাগলগুলোর সাথে এসেছি। আয়ং বলে, তারা সত্যি খুব ফানি। এরপর পার্ক যখন চলে আসছিল তখন আয়ং তার নাম ধরে ডাকে, ক্রিসমাসের শুভেচ্ছা জানায়। এতে তার বন্ধুরা পুরো অবাক হয়ে যায়। অপরদিকে সুজিন ইয়ংজুর সাথে শপিং এ আসে। ইয়ংজু বলে সিয়ং এখনো তাকে প্রপোজ করেনি, সে খুবই লাজুক প্রকৃতির। তখন সে একটি প্লেট নিয়ে বলে সিয়ং হয়তো এই ডিজাইনটা খুব পছন্দ করবে। সুজিন অন্য আরেকটি প্লেট নিয়ে বলে সে এই ধরনের ডিজাইন বেশি পছন্দ করে। তখনই সিয়ং চলে আসে এবং সেই প্লেটটা খুব পছন্দ করে। সুজিন তাকে পাশে ডেকে নিয়ে বলে, তোমরা খুব শীঘ্রই বিয়ে করবে, কিন্তু তুমি এখনো তাকে প্রপোজ করনি, তোমার উচিত তাকে আগে প্রপোজ করা। দোকানের একজন স্টাফ তাদেরকে দেখে নতুন বিয়ে করা কাপল মনে করে। সুজিন ইয়ংজুকে দেখিয়ে বলে ওরা দুজন হচ্ছে কাপল। এরপর ক্রিসমাসের সন্ধ্যায় লিক্যাং তার কনসার্টের জন্য রেডি হচ্ছিল। তখন মিস্ট নামক একটি কে-পপ ম্যানেজমেন্ট কোম্পানি থেকে লিক্যাং এর জন্য অফার নিয়ে আসা হয়। তারা বলে, এর আগেও একবার তোমার সাথে কাজ করেছিলাম, তাই আমরা চাই তুমি পার্মানেন্টলি আমাদের কোম্পানিতে জয়েন করো, কারণ প্রত্যেকটা বড় মাছের অধিকার রয়েছে মহাসাগরে সাঁতার কাটা, আমরা তোমাকে মহাসাগরে নিয়ে যেতে চাই। তাদের কথাবার্তা শুনে সাংহুনের পুরনো একটি ঘটনা মনে পড়ে। তারা একবার মিস্ট কোম্পানির সাথে একটি শো করতে গিয়েছিল। শো এর মাঝে লিক্যাং ইনজুর্ড হয়ে গেলেও তারা লিক্যাংকে পারফর্ম করতে বলে। এই নিয়ে তাদের সাথে সাংহুনের ঝগড়া বেঁধে যায়। এরপর সাংহুন লিক্যাংকে বলে, তুমি ওদেরকে চিনতে পেরেছো, ওদের অফার গ্রহণ করা মোটেও উচিত হবে না। এরপর লিক্যাং এর কনসার্ট শুরু হয়ে যায়। হোটেলের সবাই তার কনসার্ট দেখতে আসে। কনসার্ট শেষে রাতের বেলা বংয়াব ডোরম্যানকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দেয়। পরদিন একটি রেকর্ডিং স্টুডিও দেখানো হয় যেখানে কাজ করে সুজিনের বন্ধু সিয়ং। সে সাংহুনকে বলে লিক্যাং এর গানগুলো অনেক বেশি ইমোশনাল এবং হার্ট টাচিং হয়ে থাকে। সাংহুন বলে এর কারণ হচ্ছে লিক্যাং অনেক কষ্ট সহ্য করেছে। লিক্যাং গানের জন্য স্কুল ছেড়ে দেয়, তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তাদের গানের দলটিও ভেঙে যায়। সে যখন এককভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় ঠিক তখনই সে বড় ধরনের এক ইনজুরিতে পড়ে। আর এখন লিক্যাং একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে, তার উচিত মহাসাগরে সাঁতার কাটা, আমি তাকে ছোট পুকুরে আটকে রেখেছি। এই বলে সে ইমোশনাল হয়ে যায়। সিয়ং বলে, তার ম্যানেজার হিসেবে আমরা তোমাকেই দেখতে চাই। এরপর ডোরম্যান বংয়াবকে নিয়ে তার পছন্দের এক জায়গার উদ্দেশ্যে রওনা হয়। ডোরম্যান বলে, আমি প্রত্যেক বছরের এই দিনে এখানে আসি, 4 বছর আগেও আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলাম। এই জায়গাটাতেই আমি তাকে প্রপোজ করেছিলাম, আমাদের মাঝে ঝগড়া হলেও এখানে চলে আসতাম, এখানে আসলে সবকিছু মিটমাট হয়ে যেত। সে বলেছিল পরের জন্মে সে আবারও আমাকেই বিয়ে করবে, আমি তাকে সম্মতি জানিয়েছিলাম। তখন বংয়াব বলে ওঠে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো, তুমি আমাকে বিয়ে করতে চাও তাই তো, তোমার প্রপোজালটা আমি পরে ভেবে জানাবো। ওইদিকে সিয়ং ইয়ংজুকে প্রপোজ করার জন্য সুজিনের হোটেলে চলে আসে। সে সুজিনকে একটি রিং দেখিয়ে বলে সে কি এটা পছন্দ করবে। সুজিন বলে রিংটা খুবই সুন্দর। মূলত সিয়ং চাইছিল ইয়ংজুকে প্রপোজ করে সারপ্রাইজ করে দিবে, সে দায়িত্বটা সুজিনকে দেয়। কিন্তু এসব শুনে সুজিন খুব জেলাস হয়ে যায়। সে চায় না তার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাক। তাই সে ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় কোন ধরনের প্রপোজ মেয়েরা সবচেয়ে ঘৃণা করে। সে কেকের মধ্যে রিংটা ঢুকিয়ে দেয়, কিন্তু হয় তার উল্টোটা, সে মুখ থেকে রিংটা বের করে আনে। ইমোশনাল হয়ে সিয়ংকে জড়িয়ে ধরে। সুজিনের সমস্ত প্ল্যান ফেইল হয়ে যায়। এতে সে প্রচন্ড মন খারাপ করে বাড়ি চলে আসে। তার ভাই পার্ককে বলে, যদি তুমি পছন্দের মেয়েটাকে পেয়ে যাও তাহলে সংকোচ করবে না, তা না হলে সারা জীবন আফসোস করে যেতে হবে। তখন টিভিতে এমন একটি মেইল বক্স দেখানো হয় যেটায় কোনো চিঠি পোস্ট করলে তা 1 বছর পরে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। এই দেখে সুজিন চমকে ওঠে। তার ভাই বলে, ওইখান থেকে তোমার জন্য একটা চিঠি এসেছে। চিঠিটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ 1 বছর আগে আজকের এই দিনে সুজিন এবং সিয়ং একে অপরকে 2টো চিঠি লিখেছিল এবং সেই চিঠি ওই মেইল বক্সে দেয়, যা ঠিক 1 বছর পরে তার কাছে এসেছে। চিঠিতে লেখা রয়েছে, প্রিয় সুজিন, যখন এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে তখন হয়তো আর তুমি সিঙ্গেল থাকবে না। আশা করি তুমি হয়তো একটি সুন্দর রিলেশনশিপে থাকবে একজন সুন্দর মানুষের সাথে, এবং বন্ধু হিসেবে আমাকে সব সময় তোমার পাশে খুঁজে পাবে। ইতি তোমার বন্ধু সিয়ং। চিঠিটা পড়ে সুজিন দৌড়ে পার্কের কাছে আসে। বলে ওই দিন সেও সিয়ং এর উদ্দেশ্যে চিঠি লিখেছিল, যেভাবেই হোক তার চিঠিটা যেন সিয়ং এর কাছে না পৌঁছায়। এরপর পার্ক সেই চিঠির অফিস থেকে সুজিনের লেখা চিঠিটা তুলে নেয় এবং তাকে ফোন করে চিঠিটা পড়ে শোনায়। সুজিন লিখেছিল, আমি ভাবছি যখন তুমি চিঠিটা পড়বে তখন আমরা কোথায় থাকবো। তোমাকে প্রপোজ করতে পেরেছি, যদি এখনো না পারি তাহলে ভাববে আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শুধু তোমাকে পাওয়ার আশায়। হয়তো তুমি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবে, কিন্তু আমি সব সময় তোমাকে ভালোবেসে যাব। এরপর সুজিন মন খারাপ করে হোটেলের পার্কে বসেছিল। সিয়ং এবং ইয়ংজু এর প্রি ওয়েডিং এর ছবিগুলো ইনস্টাগ্রামে দেখতে পায়। এই দেখে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে। উঠে যাওয়ার সময় তার জুতোটা আটকে পড়ে, তা ছুটাতে গিয়ে হিলটা ভেঙে যায়। এর সমাধান হিসেবে
ভেবে সে অন্য হিলটাও ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন সেই ডক্টর সেখানে এসে তাকে সাহায্য করে। সুজিন বলে, আপনি তো ছুটির দিন ছাড়া হোটেলে আসেন না। ডক্টর বলে, আমি প্রায় সব সময়ই আসি, আপনি জানেন না। এরপর সে হিলটা ভেঙে জুতোটা পরিয়ে দেয়। সুজিন তাকে ধন্যবাদ জানায়। সে বলে, বছরটা খুব দ্রুত কেটে গেল তাই না? এই বলে সে চলে যায়। অপরদিকে লিকেং এর সাথে চুক্তি করার জন্য মিস্ট নামক সেই কোম্পানি পেপারস পাঠায়। লিকেং তার বন্ধু বা ম্যানেজার সাংহুনের হাতে পেপারসগুলো দিয়ে বলে, এগুলো তোমার কাছে রেখো, খুলে দেখার প্রয়োজন নেই। সাংহুন মিস্ট কোম্পানির ম্যানেজারকে দেখে প্রচন্ড রেগে যায়। বলে, আমি লিকেং এর বর্তমান ম্যানেজার, আপনার উচিত ছিল পেপারসগুলো প্রথমে আমার হাতে দেয়া। সে বলে, লিকেং পেপারসগুলো চেয়ে নিয়েছে। এই শুনে সাংহুন বুঝতে পারে লিকেং হয়তো তাকে আর ম্যানেজার হিসেবে রাখতে চায় না। সে বলে, লিকেং প্রতি মাসে 3-4টার বেশি কনসার্ট করতে পছন্দ করে না, তাই এর বেশি করার জন্য তাকে প্রেশার দিবেন না। সে নিজের গানগুলো নিজের পছন্দ অনুযায়ী লিখতে ভালোবাসে, তাই এই বিষয়েও তাকে ফোর্স করবেন না। তাছাড়া খাবার দাবারের প্রতি সে অমনোযোগী, তাই সবসময় তার খেয়াল রাখবেন। তখন দৃশ্য পরিবর্তন হয়ে পার্ককে দেখানো হয়। তার বন্ধুরা বলে, আমরা জানি তুমি আইয়ংকে পছন্দ করো, তাই আমরা তার পাশে অন্য কাউকে দেখতে চাই না। এই জন্য আমরা তাকে বলেছি তুমি তার সাথে দেখা করতে চাও এবং তাকে প্রপোজ করার জন্য স্কুলের ব্রিজের উপর আসবে। এই শুনে পার্ক রেগে যায়। এরপর ডোরম্যান এবং বংইয়াপকে দেখানো হয়। বংইয়াপ বলে, বিকেলে আমি একাই সে লেকের পাড়ে গিয়েছিলাম, তোমার স্ত্রীর সাথে কথা বলেছিলাম। সে আমাকে বলেছে সে কখনোই তোমাকে ছেড়ে যেতে চায়নি, সব সময় তোমাকে আগলে রেখেছে, কারণ তুমি ছিলে খুব বাচ্চা সুলভ এবং সে আমার বিষয়েও সবকিছু জানে। আমি তাকে প্রমিস করেছি যে তোমার সাথে শেষ পর্যন্ত থাকবো, তোমাকে ম্যাচিউর করে তুলবো, যেন তুমি পরবর্তী লাইফে তার জন্য একদম পারফেক্ট হতে পারো। উত্তরে তোমার স্ত্রী বলেছে, বছরের শেষ দিনে যদি তুষারপাত হয় তাহলে ভাবতে হবে সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, কিন্তু যদি তুষারপাত না হয় তাহলে আমি কখনোই তোমার সামনে আসবো না। ওইদিকে কনসার্ট শেষে শেষবারের মতো সাংহুন লিকেংকে এমব্রোস হোটেলে নিয়ে আসে, কিন্তু সে কিছুতেই তার চোখের পানি আটকে রাখতে পারছিল না। হোটেলের রেডিও চ্যানেলে লিকেং বলে, আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। কেমন ছিল এই বছরটা? হয়তো কিছু স্মৃতিময় মুহূর্তে ভরপুর ছিল, অথবা ছিল কিছু অনুশোচনা, কিন্তু এই বছরটা আপনাকে সুযোগ দিয়েছে আগের চেয়েও শক্তিশালী হওয়ার। হয়তোবা আপনার মনের কথাগুলো ভালোবাসার মানুষটিকে জানাতে ব্যর্থ হয়েছেন, কিন্তু সবকিছু ভুলে নিজেকে বলুন, আমি যা করেছি ভালো করেছি। আশা করছি নতুন বছরটা আরো বেশি আনন্দময় হবে। দেখা যায় বংইয়াপ এবং ডোরম্যান তুষারপাতের অপেক্ষায় ছিল। তখন সেই গণক তাদের হোটেলে আসে এবং ডোরম্যানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। বলে, সে এখনো তোমার লাইফে প্রবেশ করেনি, আমার গণনা কখনোই ভুল হতে পারে না। ওইদিকে ডক্টরকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে প্রপোজ করার প্র্যাকটিস করছে। এরপর হোটেল থেকে বেরোনোর সময় লিকেং সাংহুনকে বলে, আজকের পর থেকে এই গাড়ি আর চালাতে হবে না। এই শুনে সাংহুন তাকে গাড়ির চাবি দিয়ে চলে যাচ্ছিল। তখন লিকেং তাকে আরেকটি চাবি ছুঁড়ে মারে, যেটা ছিল নতুন একটি গাড়ির চাবি। লিকেং বলে সে মিস্ট কোম্পানির সাথে চুক্তি করেনি, কারণ সে যখন আহত হয়েছিল তখন সে তাদের সমস্ত কথাই শুনতে পেয়েছিল এবং তার প্রতি সাংহুনের স্যাক্রিফাইসগুলো সে কখনোই ভুলতে পারবে না, তাই তার ম্যানেজার হিসেবে সাংহুনই থাকবে। তারপর বংইয়াপের মেয়ে ইয়াংজু এর ওয়েডিং সেরিমনি দেখানো হয়। বাহিরে হঠাৎ করেই তুষারপাত শুরু হয়। এই দেখে ডোরম্যান ইমোশনাল হয়ে যায়। হোটেলে ফিরে আসলে তার গায়ে থাকা তুষারপাত দেখে বংইয়াপ প্রচন্ড খুশি হয়। ইয়ংজু এবং সিয়ং এর ওয়েডিং পার্টিতে সুজিন গান গায়। এক পর্যায়ে হঠাৎ সে দৌড়ে বেরিয়ে যায়। অনুষ্ঠান শেষে সিয়ং তাকে খুঁজতে আসে। সুজিন বলে হোটেলের ছাদে একজন সুইসাইড করতে যায়, তাকে উদ্ধার করার জন্যই সে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। সিয়ং বলে, গত 15 বছর ধরে আমরা একে অপরের বন্ধু, আমি তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু আমার ভালোবাসা এক্সপ্রেস করতে পারিনি। এই শুনে সুজিনের চোখে পানি চলে আসে। বলে, আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু তা বলার সাহস কখনো হয়ে ওঠেনি, এটা আমাদের দুর্ভাগ্য ছিল। এই বলে সুজিন তাকে কংগ্রাচুলেশন জানায়। এরপর পার্ক স্কুলে আসলে বুঝতে পারে স্কুলের সবাই তার এবং আইয়ং এর বিষয়ে জেনে গিয়েছে। তার বন্ধুরা তাকে নিয়ে স্কুলের ব্রিজে চলে আসে। অপরদিকে আইয়ংও সেখানে চলে আসে। তার বন্ধুরা তাকে সামনে এগিয়ে দেয়। আইয়ং বলে, কি বলতে চাও বলো। পার্ক সাহস করে তাকে প্রপোজ করে ফেলে। এরপর সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করে, কিন্তু সুজিন হোটেল থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে ফায়ার ওয়ার্কস দেখে। সেখানে ডক্টরও দাঁড়িয়েছিল। সে সুজিনকে দেখে তার সাথে ঠিক সেইভাবে কথা বলে যেভাবে সে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছিল। সে বলে, আমার নাম জিনহো, আমি একজন ডক্টর। আপনি কি জানেন প্রতি সপ্তাহে আমি এই হোটেলে কেন আসি? শুধুমাত্র আপনাকে দেখার জন্য। এই বলে সে সুজিনকে প্রপোজ করে। গল্পটি এখানে শেষ হলেও ইন্ড ক্রেডিট সিনে দেখা যায় ডোরম্যান বংইয়াপকে রিং দিয়ে প্রপোজ করে। অপরদিকে জিনহো সুজিনকে বিভিন্ন জোকস বলে হাসানোর চেষ্টা করে, কিন্তু তার জোকস শুনে সুজিনের মোটেও হাসি পায় না। সে বলে, এই জন্যেই মেয়েরা আপনাকে রিজেক্ট করে দিয়ে চলে যায়, কিন্তু আপনি খুব কিউট একজন মানুষ।